হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজুজন ব্লগস। তো তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত। আরে আমাকে নিল না তো, দেখছেন তো আপনারা, আমাকে নিল না। ও যেই ব্লগে থাকে প্রথমে এরকমই মানে আমার মানে অসুবিধা করবে ভিডিওতে করার সময়, ঠিক আছে? আমি কিছুই করি না গাইস। এই যে দেখো ট্রেন আসছে, বাকি না বকে আমাকে মেন কথাটা বলতে দে। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা নবদ্বীপ ধাম। তো এখান থেকে আমরা যাব বড়বাজার, ওখান থেকে আমরা হাওড়া স্টেশন যাব। ওখান থেকে আমরা ধরবো 12:10 কাটোয়া লোকাল, ধরে আমরা যাবো নবদ্বীপ ধাম স্টেশন। নবদ্বীপ ধাম হাওড়া থেকে 105 কিলোমিটার ডিস্টেন্সে। তো যেতে মিনিমাম সময় লাগবে আড়াই ঘন্টা তো লাগবেই। মানে 12:10 ছাড়বে ট্রেন, মোটামুটি ধরে রাখো 3 ঘন্টা না, ট্রেন লেট না করলে আড়াই ঘন্টায় ঢুকিয়ে দেবে। বাট ওখানে পৌঁছানোর কথা আমাদের 2:22-এ। তো এখন এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি আসলাম এখানে বালিগঞ্জ থেকে, তাড়াতাড়ি ট্রেন ধরে বজবজ লোকাল ধরে মাঝারে আসলাম। এখান থেকে আবার মানে ওই প্ল্যাটফর্মে নামিয়েছিল আমাদের। আমরা এই প্ল্যাটফর্মে এসে ট্রেনটা ধরবো, কারণ এই প্ল্যাটফর্মে দেবে ট্রেনটা। তো চলো ট্রেন আসুক, আমরা বড়বাজার পৌঁছাই, তারপর একেবারে হাওড়া স্টেশনে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। তো আমার একটু সময় লেগে গেল, ঠিক আছে? তো এই যে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, হাওড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কাটোয়া লোকাল, হাওড়া কাটোয়া লোকাল। আমাদের ব্যান্ডেলে যেতে হবে না, কারণ হাওড়া থেকে কাটোয়া লোকালের সংখ্যা কমই বলতে পারো। কেন এই ট্রেনটা যদি মিস করে যেতাম, মানে আমরা মিস করে যেতাম, আবার সেই 2:30টার সময় ট্রেনে আছে, তাহলে আমাদের আজকে নবদ্বীপ যাওয়া হতো না। তো যেতে আমাদের সময় লাগবে 2.5 ঘন্টা। তো আবার চলো নবদ্বীপ পৌঁছাই। নবদ্বীপ যেতে চাও তো সকালবেলা বেরোতে হবে, আরও সকালবেলা বেরোবে। ম্যাক্সিমাম 8টার সময় বেরোলেই হবে। হ্যাঁ, 8টার সময় বেরোবে, তাহলে ভালো মতো ঘুরে ঘুরে আবার বিকেলবেলা বাড়ি ফিরে যেতে হয়। তোমরা কোনো 6টার সময় বেরোতে পারবে। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। আর 8টার সময় বেরোলে মোটামুটি ভালোভাবে ঘুরে তোমরা বাড়ি ফিরে যেতে পারবে। বাট আমার তো মানে অনেকটা সময় লেগে গেলো এখানে আসতে। আর 12:10 ছাড়বে এই ট্রেনটা। তো ছাড়ুক, আবার দেখা তোমাদের সঙ্গে কথা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশন। তো এখন বাজে ঘড়িতে 2:44, ঠিক আছে? তো আমাদের ট্রেন নাইট টাইমে ছেড়েও কিন্তু লেট করেছে অনেকটা। মানে তাও মানে ঢোকার কথা ছিল 2:22-এ, ঢুকিয়েছে 2:44-এ, মানে 22 মিনিট লেট ট্রেন, মানে অনেকটাই লেট। তো এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে নবদ্বীপের পোড়ামাতার মন্দির। তো মা আমাকে অনেকদিন পর ডেকেছে, তো আজকে হঠাৎ করে প্ল্যান ফিক্সড হলো যে নবদ্বীপ যাবো পোড়ামাতার মন্দির। তো প্ল্যানই ছিল না, যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমাদের যাওয়ার প্ল্যান ছিল জগন্নাথ খিদিরপুরে যে মন্দিরটা আছে, ওই মন্দিরে যাওয়ার কথা ছিল। কিন্তু পোড়ামা আমাদের ডেকেছে, তাই চলে আসলাম পোড়ামার টানে নবদ্বীপ ধামে। তো এখান থেকে যাব, দেখি কীভাবে যাওয়া যায়, কতক্ষণ দেখায়। তো বন্ধুরা, আবার পোড়ামাতার মন্দিরের সামনে আছে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর যারা ঝামেলা ছাড়া আসতে চাইছো, তারা একবারে শিয়ালদা থেকে ডাইরেক্ট এক্সপ্রেস ট্রেন আছে, ধরে একদম নবদ্বীপ ধাম স্টেশনে চলে আসবে। তিস্তা তোষা আসে, এসব ট্রেন ধরে চলে আসবে, তাই তোমাদের মানে ঝামেলা হবে না, এক্সট্রা ঝামেলা। যেটা তোমাদের বাড়ি থেকে হাওড়া আসা, হাওড়া থেকে লোকাল ট্রেনে করে আসা, লোকাল ট্রেনে তো জানোই। আর কি বলবো, লোকাল ট্রেনের ব্যাপার তো সবই জানো। এক্সপ্রেস ট্রেনে আসলে কী হবে, তোমাদের কম সময়ে তোমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। এই হলো নবদ্বীপ ধাম স্টেশন, দেখতে পাচ্ছ। এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিল। এটা কী ট্রেন আমি দেখে বলছি, ছেড়ে দিল। আমাদের ট্রেন নামানো 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সব বলছি তোমাদের ডিটেলসে। ও ছেড়ে চলে যাচ্ছে ট্রেনটা। বন্ধুরা, এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। আর তোমরা এখান দিয়ে বেরোলে তোমরা এই মন্দিরটা দেখতে পাবে, ঠিক আছে? এই মন্দিরটা দেখতে পাবে, দেখতে পাচ্ছ মন্দিরটা। আর এইদিকে হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। তো তোমরা যখন মানে নবদ্বীপ ধাম স্টেশনে নামবে, তখন তোমরা 3 নম্বর তোমাদের ট্রেন নামাবে, যদি আমাদের মতো হাওড়া কাটোয়া লোকাল ধরে আসো। আর তোমাদের 3 নম্বর থেকে 1 নম্বরে আসতে হবে সিঁড়ি করে, ঠিক আছে? 3 নম্বর এখান দিয়ে এসে এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। মানে মায়াপুর যাওয়ার জন্য অটো টোটো পেয়ে যাবে। এছাড়া নবদ্বীপের বিভিন্ন দ্রষ্টব্য স্থানে এগুলি যাওয়ার জন্য তোমরা অটো আর টোটো পেয়ে যাবে। একটুখানি দামাদর করে নিও, ঠিক আছে? আমরা সবগুলো জায়গায় ঘুরবো না, যেহেতু আমাদের হাতে সময় কম। আমরা বেসিক্যালি যাবো পোড়ামাতার মন্দির। আর ওই পোড়ামাতার মন্দির যেতে যেতে যেই জায়গাগুলো পড়বে, সেই জায়গাগুলো তোমাদের দেখা দেখতে নিয়ে যাবো। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটা দেখার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব, ভিডিও লাইক করে আর কমেন্ট করে জানো ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো করে দাও তাদেরই। আচ্ছা, ভিতরে দেখতে পাচ্ছ একটা ভোলানাথের মূর্তি আছে, ঠিক আছে? খুব সুন্দর লাগছে। এটা মনে হয় শিব মন্দির, বুঝতে পারলে বন্ধুরা? এখানে তুলসীতলা আছে, প্রণামীও আছে। এদিকে বজরংবলীর একটা মূর্তি আছে।
আরে নবদ্বীপকে বলা হয় কিন্তু মন্দিরের শহর, আর এখানে কিন্তু আঞ্জাগাঁ আছে মন্দির ভর্তি, তোমার মন্দির দেখে শেষ করতে পারবে না একদিনে। তো বন্ধুরা যারা যারা নবদ্বীপ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বলো কারা নবদ্বীপ থেকে দেখছো। নবদ্বীপ সেটা হচ্ছে সবাই জানো, তাও আমি বলে দিচ্ছি শ্রী চৈতন্যের মহাপ্রভুর জন্মস্থান, আর সেখানে আসলে একটা আলাদাই শান্তি অনুভব হয়। আমার তো খুবই ভালো লাগে, কেন আমি এর আগে একবার এসেছিলাম, তখন ভিডিও বানাতাম না, তখন মা আরও কয়েকজনের সঙ্গে এসেছিলাম, পুরো নবদ্বীপটা ঘুরেছিলাম, তখন ভিডিও বানাতাম না, বাট খুবই ভালো জায়গা। তোমরা যদি একদিনে ট্যুর করতে যাও কিন্তু খুবই ভালো জায়গা। আর তোমরা যদি আমাদের মতো এরকম হেঁটে না যেতে চাও তাহলে তোমরা অনেক টোটো অপশান পেয়ে যাবে। যাই না ভাড়া কত, তোমরা এরকম জিজ্ঞেস করে নেবে। তোমরা যদি পুরো সাইট সিন করতে চাও তাহলে ভাড়া আমি আন্দাজে, পকেটে টান না, বাট আমরা হেঁটে যেতেই ভালোবাসি, ব্যাপারটা ওই রকম না। এ দেখো এখানে একটা মঠ আছে, মঠটা দেখছি বন্ধ, মহানির্বাণ মঠ। আর এটা একটা ইয়ে দেখতে পাচ্ছ, মঠটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এখানে তো তালা মারা আছে, এখানে খোলা আছে, আর ঢুকছি না, এখান দিয়ে বাইরে দেখিয়ে দিচ্ছি আমাদের। এই দেখো খুব সুন্দর, কিন্তু শান্তির একটা পরিবেশ। তো চলো আমাদের গন্তব্যে যাওয়া যাক। এখান থেকে এখনও 10 মিনিট হাঁটতে হবে। এই দেখো আমরা নবদ্বীপ স্টেশনের দিক থেকে আসলাম, আমরা যাচ্ছি পোড়ামা মন্দিরের দিকে। তার মাঝখানে দেখলাম এই মন্দিরে দেখতে পেলাম, দেখতে পাচ্ছ শ্রী সারস্বত গৌড়িয়া আসন মিশন। আর এখন মন্দির বন্ধ আছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, ভিতরে গিয়ে একবার ভিজিট করতাম। দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করা আছে, দুদিকে সিংহর স্ট্যাচু করা আছে, দারুণ লাগছে। এটা একটা মঠ, এটা একটা মঠ বন্ধুরা, এটা একটা মঠ, সোনা মন্দির না, ওটা আলাদা আছে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো এই নবদ্বীপে কিন্তু সোনার গৌরাঙ্গ মন্দিরও আছে। যারা যারা নবদ্বীপ ঘুরতে আসলে তাদেরকে নিশ্চয়ই জানো, সোনার গৌরাঙ্গ মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর। মানে মাকে পুরো একদম সোনায় মোড়ানো, রাধাকৃষ্ণ। আর আমার এটা সেকেন্ড টাইম এই নবদ্বীপ ভিজিট করলাম। আমি এর আগে নবদ্বীপের প্রত্যেকটা মন্দির ঘুরেছি, বাট আমার সেরকমভাবে মনে নেই, অনেকদিন আগে এসেছিলাম বলে। এবার আমি চেষ্টা করবো এক এক করে তোমাদেরকে দেখাতে, কারণ আমাদের তো বেশি সময় নেই, তো সব কটা মন্দির তো কভার করা সম্ভব না। তো পোড়ামার মন্দির যাচ্ছে, ওখান থেকে যদি সময় থাকে তাহলে অন্য কোনো মন্দির তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে 4 রাস্তার মোড়, আমরা ওই থেকে আসলাম, এসে ডান দিক বাদিক যাবে না, সোজা রাস্তায় চলে যাবে। সোজা রাস্তা হচ্ছে পোড়ামাতলার মন্দির, মানে পোড়ামাতলা একটা স্থানীয় ভাষা যেটা বলে পোড়ামাতলা। বুঝতে পারছো, আশেপাশে কিন্তু ভালোই যেটা মার্কেট এরিয়া, একটা নবদ্বীপের মার্কেট এরিয়া, মার্কেট এরিয়া এটা নবদ্বীপের মার্কেট এরিয়া। দেখতে পাচ্ছ জমজমাট বেশ এখনও হচ্ছে নবদ্বীপের, কিন্তু ভালোই কিন্তু জমজমাট মার্কেট, ঠিক আছে। মানে যারা নবদ্বীপে একদিন থাকছো, ভাবছো এখান থেকে কেনাকাটি করবে, এই জায়গাটা দিয়ে করতে পারো। কিন্তু এটা বলতে পারে নবদ্বীপের মার্কেট এরিয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিজাইনের জামাকাপড় তোমার এখানে পেয়ে যাবে। তোমরা কোহিনূর, খাদিম, সেছাড়া বড় বড় কোম্পানির মালও পেয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেক পুরনো বাড়ি। আর এখানে বলতে গেলে তোমরা যদি এখানে ঘুরতে চাও, এখানে সবচেয়ে শ্রেয় হচ্ছে টোটো করে ঘোরা। কেন নবদ্বীপ এমনিতেই অলিগলির শহর, তার মধ্যে মন্দিরের আনাজাগা আছে, মানে সরি গলির আনাজাগা আছে, রয়েছে হাজারো মন্দির। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এই সোজা রাস্তা থেকে, এই রাস্তা থেকে এই হচ্ছে দেখতে পাচ্ছ পোড়ামাতার মন্দির। চলো ভিতরটা ঢুকি, ঢুকছি পোড়ামাতার মন্দিরে। দেখতে পাচ্ছ মেন মন্দিরটা এদিকে, দেখতে পাচ্ছ ঠাকুরের বিভিন্ন কাপড় আছে, তোমরা এখান থেকে কিনেও মাকে পুজো দিতে পারো। প্রসাদ আছে, কাকু প্রসাদ কত করে? এখানে কত দামের প্রসাদ আছে? 11 টাকা, 21 টাকা, 51 টাকা, 31 টাকা। মন্দির কি সারাক্ষণ খোলা থাকে? ঠাকুর মশাই আছে, ভেতরে পুজো হচ্ছে, নাম ধরতে বলতে পুজো করতে। ওকে, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিভিন্ন ফুল আছে, যেটা কিনা তোমার মাকে পুজো দিতে পারো। ওই যে মায়ের মন্দির, ওই হচ্ছে শ্রী শ্রী নবদ্বীপের জননী পোড়ামাতার মন্দির, শ্রী শ্রী নবদ্বীপ পোড়ামাতার মন্দির দেখতে পাচ্ছ, উপরে লেখা আছে। আর মোমবাতি ধোয়াতে চলে তোমরা ওইদিকে ধরে রাখতে পারো। আর এই হচ্ছে পুরো মন্দির চত্বর। আর এই দেখো মায়ের মন্দিরে বলি দেওয়া হয় এখানে,
এই যে বলিঘাট, এখানে বলি দেওয়া হয়। আর কিন্তু মায়ের মন্দির কিন্তু হেভি জাগ্রত। আর এই মায়ের মন্দির ইতিহাস সম্পর্কে আমি বেশি কিছু জানি না, বাট এখানকার লোককে জিজ্ঞেস করবো যে এই মায়ের মন্দির ইতিহাসটা কী। তো দেখা যাক কাউকে জানতে পারি নাকি। কাকু কাকু বলছি একটুখানি মায়ের মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটুখানি বলবে, জানো কিছু? মানে বললে ভালো হতো। এখানে আগে সংস্কৃত টোল ছিল। হ্যাঁ কী ছিল? এখানে আগে সংস্কৃত টোল ছিল, টোলে ছাত্ররা পড়াশোনা করত, তাদের বলা হতো পড়ুয়া। হ্যাঁ, সেই পড়ুয়াদের মধ্যে একজন সিদ্ধি লাভ করে। কবে সিদ্ধি লাভ করে, কতদিন আগে সিদ্ধি লাভ করে সঠিক তথ্য পাওয়া যায়। এখানে পড়ুয়া মা থেকে পোড়া মা। আচ্ছা, এখানে এটা হচ্ছে জ্ঞানের দেবী। মানে এখন যেরকম মানে পড়াশোনা করলে স্নাতকোত্তর যেরকম ডিগ্রি আছে, তখনকার দিনে পণ্ডিতদের বলা হতো বিদগ্ধ। বিদগ্ধ সমাজের ওপরে আর কোনো পণ্ডিত ছিল না। আর সবথেকে বড় কথা কি, নবদ্বীপ হচ্ছে বঙ্গদেশের অক্সফোর্ড, নবদ্বীপকে বলা হয়। হ্যাঁ, তা সেটা এখন কতদিন আগে মানে এটা হয়েছিল আর কে সিদ্ধিলাভ করে সঠিক তথ্য পাওয়া যায় না বলে কিছু বলা যায় না। তবে অনুমান করা হয় মহাপুর জন্মে অনেক আগে। মানে মহাপুর জন্ম 535 বছর। হ্যাঁ হ্যাঁ, সেই সময়কার লোকেরাও বলতে পারেনি। মানে এই পোড়ামাতার মন্দিরটা মানে সৃষ্টি হয়েছে কি? হ্যাঁ, মানে এই বট গাছে নিজেই তো পোড়ামা থাকে। হ্যাঁ, আর বট গাছটার ওপরে ভেতরে একটা ঘট প্রতিষ্ঠা করা আছে, ওই ঘটেতেই। আচ্ছা বলছি, এই মন্দিরটা আমরা শুনেছি এই মন্দিরটা খুব জাগ্রত, খুব জাগ্রত মন্দির। মন্দির। যেমন ওই মানসিক করার জন্য সব বেঁধে গেছে নিশ্চয়ই। মানে এখানে মানে মনস্কামনা কি মনস্কামনা পূর্ণ হয়? মনস্কামনা পূর্ণ হয় বলে পুরন মা থেকে পোড়া মা। ধন্যবাদ। মনোবাসনা পূর্ণ করেন বলে পুরন মা, পুরন মা থেকে পোড়া মা। ধন্যবাদ। আর পড়াশোনার জন্য বলা হতো পড়ুয়া মা, তার থেকে পোড়া মা। ধন্যবাদ কাকু। হ্যাঁ, আর তোমাদের এখানে ডালা কত করে? ডালা বিভিন্ন রকম আছে, যে যেরকম চায়। তা কত? মানে সবচেয়ে কম দাম বেশি? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা। ঠিক আছে কাকু, ধন্যবাদ। দেখতে পাচ্ছ বিভিন্ন এই সাইডে মন্দির আছে, ওই সাইডেও তোমরা অনেক মানে দেখতে পেয়ে যাবে এরকম ফুলের দোকান, এরকম মানে পুজোর সামগ্রী কেনার দোকান এখানে অনেক পেয়ে যাবে তোমরা, বুঝতে পারছো? তো চলো মন্দিরের ভিতরে ঢুকে তোমাদেরকে সামনে দিয়ে দেখাবো পোড়ামাকে। আর আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ, ঘেমে চুমে একাকার হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা এতক্ষণ দেখে থাকলে লাইক করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এত দূরে এসেছি শুধু পোড়ামাকে দর্শন করার জন্য। আমরা মন্দিরের ভিতরে ঢুকছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে পোড়ামাতার মন্দির। ওই যে মার বিগ্রহ, এখানে কোনো বিগ্রহ নেই বলতে গেলে, মা এই স্বয়ং এই বটগাছে এখানে বিরাজ করেন, বুঝতে পারছো? এই হচ্ছে পোড়ামার মন্দির। দেখো এখানে কিন্তু সব বাধা। মা পোড়ামার মন্দির ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়া। আর এদিকে মোমবাতি তোমার যদি ধরা তাহলে এদিকে রাখবে। আর ওদিকে একটা ভবতারিণী মন্দির আছে, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছ কত মানত এখানে, দেখো কত মানত করে, মানে সবাই মন্দিরটা এত জাগ্রত, মানে সবাই এখানে এসে মনস্কামনা পূরণ হয় বলেই এখানে কিন্তু মানত করে যায়। তোমরা আসলে অবশ্যই একবার ভিতরে ঢুকে মাকে নমস্কার করে মন থেকে ডাকবে। আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি যে তোমাদের কোনো মনস্কামনা পূরণ হবেই হবে। মাকে শুধু মন দিয়ে ডাকবে। তো বন্ধুরা মাকে পুজো দেওয়ার জন্য একটা 10 টাকা দামের মালা নিলাম, একটা 10 টাকার ডালা নিলাম, একটা 10 টাকার মালা নিলাম। তো মাকে গিয়ে এটা দেবো আর নিজের মনস্কামনা জানাবো, ঠিক আছে? তো চলো আমার সঙ্গে।
সুজন ঘোষ, আলিমান ঘোষ। আর তোর নামটা বল? সুজয় দাস, আলিমান গুপ্ত। ঠাকুরের মন্দিরে যাব কিন্তু পুজো দেবো না এমনটা তো হতে পারে না, তাই পোড়ামার মন্দিরে গিয়ে অবশ্যই পোড়ামাকে পুজো দিতে হবে। তাই পুজো দিয়েছিলাম আমরাও। আর আমাদের টোটাল পুজো দিতে খরচ হয়েছিল 30 টাকা। সঙ্গে প্রথমে 20 টাকার প্রসাদ এবং 10 টাকা পরে দক্ষিণা দিতে হয়েছিল। এবার জেনে নেই যাক এই পোড়ামাতলার ইতিহাস সম্পর্কে। সালটা তখন 15শ শতাব্দী। বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বটবৃক্ষতলে দক্ষিণাকালে ঘর স্থাপন করেছিলেন। কোনো এক সময় বটগাছটিতে আঙুল লেগে যাওয়ার ফলে এ কালী পোড়ামা নামে জনপ্রিয় হন। অন্যমতে বাসুদেব সার্বভৌম এর বহু পূর্বে জৈনিক ব্রাহ্মদ্র সিদ্ধান্ত বাগীশ দক্ষিণাকালে সাধক ছিলেন। গোপাল মন্ত্রে সিদ্ধ অন্য এক পণ্ডিতের সঙ্গে তার শাস্ত্রীয় বিচার হয়। পরবর্তীকালে পরাজিত ব্যক্তি বিজয়ীর মন্ত্রশিষ্য হবেন। উভয় ছিলেন এই প্রতিজ্ঞাবদ্ধ। সিদ্ধান্ত বাগীশ পরাজিত হয়ে প্রতিজ্ঞামতো তার ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্যত হলেন। এরপর ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি ভস্মীভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবীর কলার মূর্তি তার দর্শনগোচর হয়। এরপরে দেবীর কোলে গোপাল উপবিষ্ট এবং মন্ত্রসহিত জল ছড়িয়ে আগুন নেভালে সাধক নিজে বেঁচে যান এবং তার মন্দিরে দুখানি মাত্র ইট অবশিষ্ট থাকে। এই ইট দুখানা আজও পোড়ামার আধারে বয়ে রয়েছে এবং তার উপরেই ঘর স্থাপন করে পূজা হয়। ঐতিহাসিক ভোলানাথ চন্দ্র 1845 খ্রিস্টাব্দে পোড়ামাতলার বটগাছটিকে 100 বছরের প্রাচীন বলে নির্দিষ্ট করেছিলেন। এই হচ্ছে পুরো পোড়ামার মন্দির চত্বর। দেখতে পাচ্ছ যতটা জুম করে দেখানো দরকার মাকে তোমাদের দেখাচ্ছি। এর দিয়ে জুম আমার ক্যামেরা তো হবে না। তো তোমাদের মা পোড়ামা এবার মা ভোলাদেরকে দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমার তো খুবই ভালো লেগেছে। এখানে খুবই একটা স্পিরিচুয়াল জায়গা। ঢোকার সঙ্গে সঙ্গে মনটা পুরো শান্ত হয়ে গেছে। তুই কী বলিস? হ্যাঁ, একদমই শান্ত হয়ে গেছে। খুবই ভালো জায়গা। এখানে আসলে অবশ্যই পুজো দেবে মাকে। হ্যাঁ, খুবই জাগ্রত মন্দির এটা, তোমাদের যেমন বললেন। খুবই জাগ্রত মন্দির। ইতিহাসটা তোমাদেরকে মানে আমরা তো জানি না, বাট জানলাম এখানে স্থানীয় লোকদের থেকে জানলাম। এখানে ডালাফালা বিক্রি করে উনি লোকটা খুবই ভালো, ঠিক আছে, উনি বললেন ব্যাপারটা পুরো। তো বন্ধুরা পোড়ামার মন্দির থেকে বেরোলাম। মানে পোড়ামাতলায় গেলে তো মনটা পুরো শান্তি হয়ে যায়। মানে সত্যি বলছি খুবই স্পিরিচুয়াল জায়গা, খুবই জাগ্রত একটা মন্দির। তোমরা অবশ্যই নবদ্বীপে আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার ভিজিট করো। আমার দেখার ইচ্ছা ছিল খুব। আমি অনেকদিন পর আসলাম। এর আগে একবার এসেছিলাম মাদের সঙ্গে, বাট এবার সুজয় আমি আসলাম। দারুণ লাগে, সত্যি বলছি দারুণ। বন্ধুরা আমরা এই থেকে আসলাম আর এই দিকে যাওয়ার পর একটা খুব সুন্দর মন্দির দেখতে পেলাম। দেখতে পাচ্ছ তোমরা? আহা রে কি সুন্দর মন্দির বলছো? হ্যাঁ, অনেকটা সুন্দর। কি সুন্দর কাজ দেখতে পাচ্ছ? ওই যে গোপাল বসে আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, অপূর্ব। চারিদিকের পরিবেশটা দেখো। এখানে ভোলানাথের একটা মূর্তি আছে দেখতে পাচ্ছ, পুরো সাদা। চারিদিকে পরিবেশটা সত্যি অসাম। আর এদিকে মা কালীর একটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে, দারুণ। এদিকে মা কালীর একটা মূর্তি আছে, ওইদিকে ভোলানাথের একটা মূর্তি, আর এদিকে হচ্ছে মাঝখানে গোপাল বসে আছে। মানে অসাধারণ কাজ, অসাধারণ কাজ। মন্দিরটা এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার দেখে মনে হচ্ছে বৃন্দাবনে ঘুরতে এসেছি আমি। ঠিক আছে, দারুণ লাগছে, অসাধারণ, এক কথা অসাধারণ। এটা পোড়ামাতা মন্দির থেকে নিমায়ের জন্মস্থান যাওয়ার পথে এই মন্দিরটা তোমরা অবশ্যই দেখবে। এই মন্দিরটা মিস করবে না। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, উপরের কাজগুলো দেখ শুধু উপরের কাজগুলো দেখ, উপরের কাজগুলো ভালো। ময়ূর ফয়ূর রাখা আছে, দারুণ লাগছে, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। বন্ধুরা দেখতে পাচ্ছ শ্রী চৈতন্যের স্ট্যাচু করা, সব দারুণ লাগছে। দেখো জীবনলীলা পুরো। আর সামনে হচ্ছে নিমায়ের জন্মস্থান, ঠিক আছে। সেটা দেখে আজকের মতো বাড়ি যাবো, আর শরীরে এনার্জি নেই। মানে সেই কটার সময় বেরিয়েছি, তার মধ্যে ট্রেন লেট করেছে, তার মধ্যে বুঝতেই পারছো ওই ঘুমসানি মার্কা গরম। তো আজকে গরমটা কম আছে একটুখানি, তাই আসতে পেরেছি, তাই এত আসতে পারছি। আর আসতাম তো আসতে পারতাম না, রাস্তার মধ্যেই হয়ে যেত। তো
তো বন্ধুরা আমরা চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি, বা তোমরা এটাকে বলতে পারো শ্রী চৈতন্যের জন্মস্থান। আর এটা গৌরবময় জায়গা, একটা নবদ্বীপের, দারুণ লাগে। আর দেখতে পাচ্ছ সামনে, চলো। অনেকের মনে এই ভুল ধারণাটি রয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াপুরে জন্মগ্রহণ করেছিলেন। এই কথাটি একদমই ভুল। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং 16 শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌরবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও শ্রী চৈতন্য দেবের পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের সিলেটের গোপালগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তাইল গ্রামে অবস্থিত ছিল তার পৈতৃক নিবাস। এছাড়াও এই শ্রী চৈতন্যদেবকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমবতরও বলা হয়ে থাকে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন ভগবত পুরাণ ও ভগবদ্গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভগবত দর্শনের বিশিষ্ট প্রবর্তক এবং প্রচারক। দেখতে পাচ্ছ শ্রী চৈতন্যকে তার মা কোলে নিয়ে বসে আছে, ওটা একটা মূর্তি আছে ভিতরে। এটা দেখলাম, এখন এর ভিতরে ঢুকবো। শান্তি উপরে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। ওই যে রাধাকৃষ্ণ, শ্রী চৈতন্য, তারপর সবার এখানে বিগ্রহ রাখা আছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। অসাধারণ অসাধারণ। যাই না কতটা দেখাতে পারছি ওনাদেরকে, বাট দেখতে পাচ্ছ নাকি। তো বন্ধুরা ওখান দিয়ে দর্শন করে আসলাম, দেখতে পারলে ভিতরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে, আমি রাধাকৃষ্ণকে। এবং সামনে দিয়ে তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ সামনে থেকে। আর তার ইতিহাস সম্বন্ধে একটু তোমরা জেনে নাও, এখানে স্কিপ করে তোমরা দেখে নিতে পারো। ওইদিকে একটা মন্দির আছে, তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, বেশ ভালো লাগছে। এদিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর মানত করা, খুবই স্পিরিচুয়াল জায়গা। এই জায়গাটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ভিজিটেড প্লেস ইন নবদ্বীপ। তো চলো, এই যে পিছনটা, মানে মহাপ্রভুর যে বিগ্রহটা আছে ওর পিছনটা দেখতে পাচ্ছ। এটার কিন্তু নাম হচ্ছে, কিন্তু আদি নাম হচ্ছে প্রাচীন মায়াপুর। দেখো এটা একটা শিবের মন্দির, ভোলে বাবার মন্দির। আমার হাতেও আছে ভোলে বাবা, আর মনেও আছে ভোলে বাবা। আর সঙ্গে সঙ্গে গোপালের সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণের সঙ্গে সঙ্গে শ্রী চৈতন্যের সঙ্গে সঙ্গে ভোলে বাবারও দর্শন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মা কালীরও দর্শন হয়ে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা গণেশের মূর্তি আছে ঢাকা। ওই দিক দিয়ে আসলাম, মানে এদিক দিয়ে যখন ঢুকলাম, এই মন্দিরটা দেখলাম, তখন এই জায়গাগুলো দেখে নাও। এখানকার যে গুরু আছে তাদের ছবি আছে, ঠিক আছে। আর শ্রী শ্রী জগন্নাথ দেবের ছবির ভিতরে আছে। এটি উল্টো দিকে। এ হচ্ছে শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি বা শ্রী চৈতন্যের জন্মস্থান। আর তোমরা বাইরে থেকে বেরোলেই এরকম কিছু মূর্তির কেনার দোকান পেয়ে যাবে, বা এরকম কিছু কেনার দোকান পেয়ে যাবে। এই সামগ্রীগুলো তোমরা কিনতে পারো। মানে এখানে ওই মূর্তি পেয়ে যাবে, বুঝলে তো। আর জায়গাটা খুবই ভালো লাগলো। মানে আমরা যত চেষ্টা করছি আমাদের যেটুকুনি লিমিটেড সময়টার মধ্যে যেটুকুনি ঘোরা যায় আর কি। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও, কারণ একটি শেয়ার আমাদের পক্ষে আরও একটি ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করে তোলে। তোমরা সেটা জানো। তো বন্ধুরা আজকে আমার অনেকটা কাজ কমে গেল। ও বলে দিল যখন একা থাকি তখন আমাকে নিজেই বলতে হয়, সব কিছু নিয়েই করতে হয়। ওকে আনলে ওকে একটা কি খাটাই আনো, ওকে ফটো তুলতে সাহায্য করে, মানে ফটো তোলে ওকে দিয়ে বেশি করে। ওর এটাই কাজ, ও আমার সঙ্গে আসবে আর ফটো তুলবে বেশি করে। ওকে দিয়ে ফটো তোলাবো, ওর জন্য ওকে নিয়ে আসি। না আমি এমনি তো ফটোগ্রাফার, ফটো তুলতে খুব ভালোবাসি। ফটোগ্রাফার? তুই কোন লেভেলের ফটোগ্রাফার ভাই? ও
ওর ওই এমনি একটু ওকে photo আমি আমার করি, ছবি তুলতে বলছি, শখের একটাও ছবি আমার ভালো তোলে না, সবকটা হ্যাঁ, ছবি বাইরে তোলে। ওর জন্য এখন ইনস্টাগ্রামে ছবি ছাড়া কমিয়ে দিয়েছি। ইনস্টাগ্রামে যদি সেই বাইরের ছবিগুলো দেখতে যাও তাহলে অবশ্যই আমাকে গিয়ে ইনস্টাগ্রামে বাইরের ছবি ওগুলো বাইরের ছবি কেউ বলবে না। গিয়ে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, আমি ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো। মানে কোনো এমন প্রথম ব্লগার যে বাজে ছবি দেখে ফলো করতে বলছে। ঠিক আছে বন্ধুরা, আমারও ইনস্টাগ্রামটা দিয়ে দিস। না তোর দেবো না, I/M/Sujoy/2020। না 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 ভুলভাল কথা বলছে, ওকে কেউ ফলো করো না, ফলো করলে গেল। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকেও ফলো করবে না, বহুত কী বলবো আর। তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখা হবে কোনো একটা ব্লগে। আবার দেখা হবে পরের ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। ততদিন সুস্থ থাকো, দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করে রাখো সুজয় ব্লগসে, যাতে নতুন ফাটাফাটি ভিডিও তোমরা দেখতে পাও। তো আজকের মতো টাটা, তো বাই। এখন আমার বালিগঞ্জ যেতে হবে। উফ।